শুনতে চাও আমার সাধনা? ঠিক আছে, তবে শোনো। বাবা, তোমার খেয়াল রাখবে। এখন মাঝরাত, গ্রামের পথ একদম নিস্তব্ধ, জনশূন্য। ভৈরব দ্রুত হাঁটতে লাগলো, পাছে গ্রামের কেউ না তাকে দেখতে পায়। অবশেষে গ্রামের পথ শেষ করে ভৈরব পৌঁছালো বড় রাস্তার দিকে। পরদিন বেলা 11টা নাগাদ ভৈরব শহরে পৌঁছল। শহরের জনসমুদ্রে ভৈরবের মন আনন্দে ভরে উঠল। যে উদ্দেশ্যে সে এসেছে সেটা তাকে করতেই হবে। ভালো কাজ পেলে পরে সে বাবাকে যেমন করে হোক রাজি করিয়ে এখানে নিয়ে আসবে। তাই দেরি না করে ভৈরব পাশের একটা মস্ত বড় রেস্তোরাঁয় গেল, যদি কোনো কাজ থাকে। কি চাই? আগে বাবু, এখানে কোনো কাজ পাওয়া যাবে? কাজ? তা কি কাজ জানো তুমি? বিশেষ কিছু জানি না, গ্রামের ছেলে, তবে সব কাজ শিখে নিতে পারবো। সে না হয় ঠিক আছে, আমারও লোক লাগবে। অনেক উপকার করলেন বাবু। ঠিক আছে, বাড়ি কোথায়? আগে গাজীপুর। নাম? ভৈরব গড়া। আর বাবার নাম? জগন গড়া। বাবা কি করেন? আগে বাবা শ্মশানে দেহ সৎকারের কাজ করেন। হ্যাঁ, তুই ডোম? তুই ডোম হয়ে আমার রেস্তোরাঁয় কাজের জন্য এসেছিস? তোর হাতে ছোঁয়া খাবার কেউ খাবে নাকি? যা যা, আমার রেস্তোরাঁ বন্ধ করবি নাকি? যা, চলে যা। একের পর এক জায়গায় কাজের সন্ধানে গেল ভৈরব। কোথাও বা কাজ নেই, নয়তোবা সেই একই বর্ণবিদ্বেষ। কত আশা করে এসেছিল সেই শহরে, কিন্তু কয়েক ঘন্টায় তার সব স্বপ্ন যেন জোয়ারে ভেসে গেল। ভৈরব খুব ক্লান্ত হয়ে পড়ে। সকাল থেকে পেটে এক দানা খাবার পড়েনি তার। পাশের একটা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ভৈরব এসে পৌঁছলো একটা গাছের কাছে। সেখানে গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নেবে ঠিক করলো। গাছের ছায়ায় বসে পুঁটলিটা খুলতে আরম্ভ করলো। যাই হোক না কেন, এখন তো খেয়ে বাঁচতে হবে। পুঁটলি থেকে দুটো রুটি বের করে ভৈরব খেতে লাগলো। আর দুটো রুটি পুঁটলিতে আছে, রাতটুকু চলবে। কিন্তু কাল কি হবে যদি সে কাজ না পায়? এমন সময় একজন বয়স্ক লোক সেখানে এসে উপস্থিত হয়। কে তুমি বাবা? আগে তো এখানে দেখিনি। আমি এখানের কেউ নই, কাজের সন্ধানে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা কাজ পেলে কিছু? না গো। তা তুমি কেন বলতে গেলে যে তুমি ডোমের ছেলে? আমার মনে হয় মিথ্যার আশ্রয় নিয়ে কখনো বড় হওয়া যায় না, তাই যা হবে হোক। বুঝলাম, তুমি খুবই সাদাসিধে ছেলে। ঠিক আছে, আমার সাথে চলো, আমার বাড়ি চলো। আপনার বাড়ি? না না, তা কি করে হয়? চলো চলো, যতদিন না কাজ পাও আমার বাড়িতে আমার সাথেই থাকবে। আমি একাই থাকি, আমার নাম বিশু। ভৈরব আর কোনো প্রতিবাদ না করে তার পথ অনুসরণ করতে লাগলো। এলাকার শেষ প্রান্তে একটি ছোট্ট মাটির ঘরে বাস করেন সেই ভদ্রলোকটি। আচ্ছা, আপনার কেউ নেই? না গো,
আমার সবাই আছে, ছেলে, বউ, বৌমা, নাতি, সব। ছেলে আমার কাজের জন্য বাইরে যায়, বিয়ে থা করে সেখানেই থেকে যায়। আর আপনার স্ত্রী? বউ ওখানেই থাকে, নাতি হওয়ার পর থেকে বউ সেখানেই থাকে, তাকে দেখাশোনা করে। আমি একাই থাকি, চাষবাস করি, হাটে সবজি বিক্রি করে আমার চলে যায়। কথাগুলো শুনে ভৈরবের মনে কষ্ট হয়। সে ভালো কাজ পেয়ে আগে বাবাকে তার কাছে এনে রাখবে। প্রায় দিন 15 কেটে গেল। ভৈরব সেখানেই আছে। সেখানে থেকেই কাজ খুঁজতে থাকে ভৈরব, কিন্তু ভাগ্যে তার কোনো কাজই জোটে না। যাই হোক, ভাগ্যি সেই বয়স্ক ভদ্রলোকের সাথে তার দেখা হয়, না হলে সে কোথায় যেত, কি বা করত। কিন্তু এই সৌভাগ্য দুর্ভাগ্যে বদলে গেল। হঠাৎ একদিনের জ্বরে মারা গেলেন সেই বৃদ্ধ লোকটি। ভৈরব মনে ভাবল তার কপালে ভালো কিছু লেখা নেই। পাশের এক শ্মশানে মৃতদেহ পোড়ানো হলো। ভৈরব ওই শ্মশানেই রয়ে গেল। পাশের একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে ভৈরব। এই অজানা লোকেদের ভিড়ে এই একটি মাত্র লোক যে অজ্ঞাত ভৈরবকে আশ্রয় দিল, সেও আজ তাকে ছেড়ে চলে গেল। ভাবতে ভাবতে ভৈরব ঘুমিয়ে পড়ল ওই শ্মশানেই। মাঝরাতে হঠাৎ এক অট্টহাসিতে ঘুম ভেঙে গেল ভৈরবের। চোখ খুলে দেখে ভৈরব চমকে উঠল। চুল্লির পাশে একটা ছায়া মূর্তি বসে বিকট স্বরে হাসছে। ওরে ভূত নাকি? তবে কি বিষুকুড়ো ভূত হয়ে ফিরে এসেছে আমার কাছে? ভৈরব উঠে দাঁড়ালো, ধীরে ধীরে ছায়া মূর্তির দিকে এগোতে লাগলো। যখন ছায়া মূর্তির একদম কাছে এসে পড়েছে, তখন সেই কালো ছায়া মূর্তি বিকট অট্টহাসি করতে লাগলো। সারা শ্মশান যেন কেঁপে উঠল। ভৈরব আর সহ্য করতে পারলো না, জ্ঞান হারিয়ে পড়ে গেল। খানিক পরে মুখে জলের ছিটায় জ্ঞান ফিরল ভৈরবের। চোখ মেলে তাকালো ভৈরব। সামনে তাকিয়ে আবার চমকে উঠল ভৈরব। সেই কালো মূর্তিটা তার সামনে দাঁড়িয়ে। আরে ভয় পাস না, আমি ভূত না রে, মানুষ। একটু নিজেকে সামলে নিল ভৈরব। হ্যাঁ, ভূত না, একটা মানুষ। পরনে কালো ধুতি, সারা গায়ে ছাই ভস্ম মাখা, তাই অন্ধকারে কালো ছায়া লাগছিল তাকে। কে আপনি? এ কি রূপ আপনার? শ্মশানে কি করছেন? একেবারে এত প্রশ্ন? থাম থাম, শান্ত হো, উঠে বস, উঠে বস। আমি হলাম ভূষণ ভাদুরী। তা তুই এখানে কি করছিস? আমি ভৈরব, কাজের খোঁজে বাড়ি ছেড়ে চলে আসি। ভৈরব সব খুলে বলল। এই অজানা শহরে একজন সহৃদয় মানুষ আমায় ঠাঁই দিয়েছিল। ভগবান তাকেও নিয়ে নিল। কোথায় যাব? তাই তার সৎ কাজ করে এখানেই বসে আছি। এত চিন্তা করিস না, মা হয়তো সেই জন্যই আমাকে এখানে পাঠিয়েছে। চল, আমার সাথে চল। আপনার সাথে যাব? আপনাকে চিনি না, জানি না। আরে চল, আমি খারাপ মানুষ নই, আমি একজন মাতৃ সাধক, সাধনা নিয়েই থাকি। চল, আমার বাড়িতে কাজ করবি। আমি তো কিছুই কাজ জানি না, কি করব? কেউ সবটা মায়ের পেট থেকে শিখে আসে না রে, সবটা এখানেই শিখতে হয়। চল। আচ্ছা, আপনি এত রাতে শ্মশানে কি করছিলেন? মা
মাঝে মাঝে শ্মশানে এসে নিজের আধ্যাত্মিক ক্ষমতার জাগরণ করতে হয় রে। রোজ রাতে আসেন আপনি? না, যখন শ্মশানে টাটকা মরা দাহ করা হয় তখন সেই ভস্য মেখে এই আধ্যাত্মিক ক্ষমতার জাগরণ করতে হয়। বুঝলি? চল। পা চালা। ওই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছিস, ওটাই আমার ঠিকানা। দূরে একটা আলো চোখে পড়ল। ঝোপঝাড়ের জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘর, তার বাইরে একটা হ্যারিকেনের আলো জ্বলছে। ঘরটাকে দেখলে মনে হয় যেন জঙ্গল ধীরে ধীরে এই ঘরটাকেও গ্রাস করবে। ঘরের পেছনে একটা মস্ত বট গাছ। চারপাশের পরিবেশটা একেবারে নির্জন। যেমনই হোক, ভৈরব একটা মাথা গোঁজার ঠাঁই পেল। দিন কাটতে লাগলো। ধীরে ধীরে ভৈরব বাড়ির সব কাজ করতে লাগলো। এইভাবেই 7 দিন কেটে গেল। একদিন সকালে ভূষণবাবু বাইরের দাওয়ায় বসে চা খাচ্ছে। ভৈরব তার পাশে বসে। ভৈরব, শোন, তোকে একটা কথা বলে রাখি। কখনো একা একা ঘরের পেছনের বট গাছটার কাছে যাবি না, কেমন? কেন বাবা? বারণ করলাম, যাবি না। অত তোর জেনে কিছু লাভ নেই। আচ্ছা, তুই সব কাজ সেরে নে, আমি একটু আসি। এই বলে ভূষণবাবু বেরিয়ে গেলেন। কিন্তু ভৈরবের মনে একটা আগ্রহ জেগে উঠল। বাবা ওখানে যেতে বারণ করলো কেন? একবার রান্নার কাজ সেরে দুপুরে গিয়ে দেখতে হবে। রান্না বান্না সেরে ভৈরব দেখল তখনও ভূষণবাবু ফেরেনি। ভৈরব চুপি চুপি বাড়ির পেছনে গেল। বট গাছের সামনে এসে ভৈরব চমকে উঠল। বট গাছের নিচে ইটের বাঁধানো বেদি, ভগ্নপ্রায় অবস্থা। তার উপরে রাখা 2টি নরমুণ্ডু। সেগুলো বেশ অনেক দিনের পুরানো বলেই মনে হয়। লাল সিঁদুর মাখানো। ভৈরব এইসব দেখে প্রচুর ভয় পেয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে ভৈরব জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। জ্ঞান যখন ফিরল, দেখল বাড়ির দাওয়াতে শুয়ে আছে। ভূষণবাবু রেগে গিয়ে বললেন, তোকে তো বারণ করেছিলাম ওদিকে না যেতে। একটা ভিতুর ডিম, আমি জানতাম এমনই হবে, তাই কত করে তোকে বারণ করলাম। আচ্ছা বাবা, ওগুলো কিসের মাথা? কিসের আবার? মানুষের মাথা। মানুষের মাথা? ওখানে কেন? কি হবে ওগুলো? ওটাই আমার সাধনা। এখন ওই সাধনাটা সম্পূর্ণ করতে পারলেই আমি সর্বশ্রেষ্ঠ সাধু হয়ে যাব। মানুষের মাথা দিয়ে সাধনা? হ্যাঁ, ভূত প্রেত আমার বসে। এখন আমার লক্ষ্য পিশাচকে বশ করার। তার জন্যই ওই মাথা। কতদিন লাগবে আপনার এই সাধনা হতে? আরে পাগল,
এসব একদিনে হয় না। দীর্ঘ 15 বছর ধরে ওই দুটো মাথা পেয়েছি, আর একটা মাথা আমার দরকার। সেটা পেয়ে গেলেই হবে। তবে মনে হয় এই জন্মে আর হবে না। কেন বাবা এমন বলছেন কেন? তৃতীয় মাথাটার জন্য আমি 7 বছর অপেক্ষা করছি, এখনো পেলাম না। কেন বাবা, সেটা কি মানুষের মাথা নয়? আরে মানুষের মাথাই। এই মাথাটা দরকার একটা শুদ্ধ ব্রাহ্মণের মাথা, যার মৃত্যু হবে অপঘাতে, মানে গলায় দড়ি, বিষ খেয়ে বা কোনো দুর্ঘটনায়। আবার দেহটা না পুড়িয়ে মাটি চাপা দেওয়া হবে। এই মাথা দরকার আমার। এমন মাথা কোথায় খুঁজে পাবেন? সেই জন্য আমার লোক আছে খবর দেওয়ার, কিন্তু আজও পর্যন্ত কোনো খবর পেলাম না। আপনি খুব সহৃদয় মানুষ, আপনার সাধনা সম্পন্ন হবেই। আর বাবা, ওই গাছতলায় যে মাথাগুলো আছে, যতদিন না 3 নম্বর মাথাটা পাই, প্রতি অমাবস্যায় রাতে ওদের রক্ত মাংস দিয়ে জাগিয়ে রাখতে হবে। মরা মাথা জাগানো? হ্যাঁ, আজই অমাবস্যা, তাই তো মাংস আনতে গিয়েছিলাম রে। তবে আমি না থাকলে রাতে তুই ঘর থেকে বেরোবি না। চল এখন খেতে দে। মাঝরাতে হঠাৎ এক অট্ট হাসিতে ঘুম ভেঙে যায় ভৈরবের। হাসিটা বাড়ির পেছন থেকে ভেসে আসছে। ভৈরব ব্যাপারটা বুঝতে পারল, তবুও মনের কৌতূহলবশত ধীরে ধীরে জানালা দিয়ে উঁকি মারল। সে যা দেখল তাতে তার সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। বাবা চোখ বন্ধ করে হাসছে, আর সেই নরমুণ্ড দুটো তার চারপাশে ঘুরছে। আর দেখতে পারলো না ভৈরব, বিছানায় শুয়ে চোখ বন্ধ করে পড়ে রইল। এইভাবেই চলতে থাকলো ভৈরবের ভয়ে ভয়ে জীবনযাপন। কয়েকবার পালিয়ে যাবে ঠিক করেও যেতে পারেনি। পালিয়ে গিয়ে সে কি করবে? কোথায় বা যাবে সে? এমন করেই প্রায় 1 বছর কেটে গেল। একদিন দুপুরে সাহস করে ভূষণবাবুর কাছে কথাটা বলেই ফেলল। বাবা, আমি আর এখানে থাকবো না, চলে যাব। কেন, কি হয়েছে? কোথায় যাবি? কি করবি? তোর দ্বারা কি হবে? হ্যাঁ, সে যাই করি, এখানে থেকেই বা আমার কি হবে? তুমি যখন থাকবে না তখন আমি কি করব? ও তাই, অন্য কাজের সন্ধান করবি? আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, আমাকেও তোমার মতো তন্ত্র সাধনা শেখাও না। তুই তন্ত্র সাধনা করবি? তোর জন্য এসব নয় রে। কেন, আমি নিচু জাত ডোমের ছেলে বলে? দূর পাগল, তা না। সাধনা জাত পাতে হয় না, মা সবার। তাহলে আমাকেও শেখাও। তুই একটা ভিটুর ডিম, তোর দ্বারা হবে না। হ্যাঁ, আমি পারবো, আমার অনেক সাহস হয়ে গেছে। তাই নাকি? ঠিক আছে, যা বাড়ির পেছন থেকে একবার ঘুরে আয়। ভৈরবের মুখ ভয়ে শুকিয়ে গেল। সেটা দেখে বাবা বলল, তোর যা কাজ সেটা কর, যা। পাগল ছেলে একটা। এই ঘটনার প্রায় দিন 7 পর একদিন সকালে বাবা বসে চা পান করছে। ভৈরব তার পাশে বসে। কত করে বললাম বৃষ্টি নামবে, ছাতাটা নিয়ে যান।
তবু আমার কথা শুনলেন না। এবার বুঝছেন তো? আরে কিছু না, সামান্য জ্বর, ঠিক হয়ে যাবে। তোর সেবায় আমি একদিনেই চাঙ্গা হয়ে যাব। হ্যাঁ, আপনার শুধু একই কথা। এমন সময় একজন মধ্যবয়সী লোক এলো। কি খবর রে চরণ? ভৈরব, বাবা ভেতরে যা। ভৈরব ভেতরে চলে গেল। মনে মনে ভাবতে লাগলো, কি এমন গোপনীয় কথা যা তার সামনে বলা গেল না। মনটা খারাপ হয়ে গেল তার। খানিক পরে লোকটা চলে যাওয়ার পর ভৈরব বাইরে এলো। ভূষণবাবু এক পাশে মাথায় হাত দিয়ে বসে। তাকে খুব চিন্তিত বলে মনে হলো। বাবা, কি হয়েছে আপনার? এমন চিন্তিত লাগছে কেন? আমার এতদিনের আশা, স্বপ্ন মনে হয় আর পূরণ হলো না রে ভৈরব। কেন বাবা, কি হয়েছে বলুন? আমার এতদিনের খোঁজের সন্ধান মিলেছে। এই লোকটা সেই 3 নম্বর মৃতদেহের খবর দিয়ে গেল। সে তো খুব ভালো কথা বাবা, তাহলে এত চিন্তিত কেন? মাটি খুঁড়ে মাথা বের করে আনা ছোটোখাটো ব্যাপার না রে। আমার শরীর খারাপ, রাস একদম হালকা। ওই মৃতদেহের সাথে মোকাবিলা করা খুব মুশকিল। ঠিক আছে বাবা, তাহলে বাদ দিন, আবার পরে পাওয়া যাবে। না রে বাবা, সেই 7 বছর ধরে খুঁজে খুঁজে আজ একটা সন্ধান মিলল। এটা না হলে হয়তো আর এ জন্মে হবে না। সে যাই হোক, আমি এই অবস্থাতেই যাব, যা হওয়ার হবে। না বাবা, তা হয় না। এই অবস্থায় আমি আপনাকে যেতে দেবো না। না রে, জেদ করিস না। আমাকে নিয়ে তুই এত চিন্তা করিস না রে। ঠিক আছে, আপনি যখন জেদ করছেন আমিও যাব আপনার সাথে। তুই যাবি বলছিস? ঠিক আছে, যা বাজার থেকে একটু মাংস নিয়ে আয়। মাঝরাতে বেরোতে হবে। তখন মাঝরাত। দুজনে বেরিয়ে পড়ল সেই শ্মশানের উদ্দেশ্যে। ভূষণবাবুর হাতে একটা কাঁসার থালা, তাতে কিছু ফুল, এক টুকরো কাঁচা মাংস আর একটা ধারালো দা। ভূষণবাবুর পেছনে পেছনে আসছে ভৈরব, তার কাঁধে কোদাল। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়েছে, তাই মাটি খুঁড়ে মৃতদেহ বের করতে বেশি কষ্ট হওয়ার কথা নয়। অবশেষে তারা শ্মশানে এসে পৌঁছল। শ্মশানের পরিবেশটা একদম নিস্তব্ধ। চুল্লির একটু দূরেই সেই মৃতদেহটাকে কবর দেয়া আছে। ভূষণের আদেশে ভৈরব মাটি খোঁড়ার কাজ শুরু করলো। ভৈরবের প্রচুর ভয় করতে লাগলো, কিন্তু ভূষণবাবুর শরীরের খেয়াল তাকেই রাখতে হবে। অল্প পরিশ্রমেই মাটি খোঁড়ার কাজ সম্পন্ন হলো। দুজনে মিলে ধরে মৃতদেহটাকে বাইরে বের করে আনলো। একজন মধ্যবয়স্ক লোক বলেই মনে হয়। এই লোকটি নাকি বাড়িতে ঝামেলা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মৃতদেহের পাশে বসে পড়লেন ভূষণবাবু। তাড়াতাড়ি কাজ সম্পন্ন করতে হবে, কেউ আছে টের পায়। ভৈরব, তুই ওদিকে ঘুরে দাঁড়া এবার। যা হবে তা তুই দেখতে পারবি না। ভৈরব পেছন ঘুরে দাঁড়ালো। তার মনে মনে একটু কৌতূহল হলেও
ভয়ে সে মুখ ঘোরাতে পারল না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। ভূষণবাবু মরাটার মাথায় হাত রেখে কি একটা মন্ত্র বললেন। তারপর কপালে ফুল ছুঁয়ে দিলেন। তারপর মাংসের টুকরোটি ধরলেন মরার মুখের সামনে। আশ্চর্য ব্যাপার, মরা চোখ খুলল, মাংসটার দিকে অনুসরণ করে উঠে বসল। এরপর ভূষণবাবু মরার মাথার চুলটা ধরে তা দিয়ে কাটতে যাবে, অমনি সেই মরাটা দুহাত বাড়িয়ে ভূষণবাবুর গলা টিপে ধরল। ভূষণবাবু শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ায় তাই মরার সঙ্গে পেরে উঠছিলেন না। ভৈরব তখনও ভয়ে ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে। হঠাৎ তার কানে গেল ভূষণবাবুর গোঙানির শব্দ। ভয়ের মধ্যেও সে ঘুরে দাঁড়ালো। ভূষণবাবু মাটিতে পড়ে, আর তার উপর বসে সেই মরাটা তার গলা চেপে ধরেছে। ভূষণবাবু নড়তেও পারছেন না। ভৈরব কোনো কিছু চিন্তা ভাবনা না করে পাশে পড়ে থাকা দাটা তুলে নিয়ে সেই মরার গলায় সজোরে বসিয়ে দিল এক কোপ। সাথে সাথে মরাটা পাশে লুটিয়ে পড়ল। ভূষণবাবু ধীরে ধীরে চোখ খুললেন। সামনে তাকিয়ে তিনি চমকে গেলেন। তার সামনে দাঁড়িয়ে ভৈরব, কিন্তু সে যেন আর সেই ভৈরব নয়। তার এক হাতে দা, অন্য হাতে সেই মরার মাথাটা। সে চিৎকার করছে, আয় আয়, কে আসবি? আয় এখানে, আয় 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 দেখি, আয়। ভৈরব বাবা, শান্ত হো, শান্ত হো বাবা। ভূষণবাবুর ডাকে ভৈরব যেন স্তম্ভিত ফিরে পেল। বাবা, কি হয়েছে আপনার? আমার কিছু হয়নি রে, চল তাড়াতাড়ি মরাটা মাটি চাপা দিতে হবে। যথারীতি মরাটা রেখে মাটি চাপা দেওয়া হলো। সব কাজ সেরে বাড়ির দিকে রওনা দিল। ভৈরবের হাতে সেই কাঁসার থালা, তার ওপরে রাখা সেই নরমুণ্ডটা। কিছুক্ষণ পরেই তারা পৌঁছলো বাড়ির পেছনের বট গাছটার কাছে। আমার এই জন্মে মনে হয় আর পিশাচ সাধনা হলো না। কেন বাবা, কি হলো? এই তো সব হয়ে গেছে। আমি বেশ বুঝতে পারছি আমার সময় আর বেশি দিন নেই। এবার আলোয় আসতে বোঝা যাচ্ছে বাবার কাঁধে, গলায়, নখের আঁচড়ের দাগ, তাতে রক্ত জমে আছে। বাবা ভৈরব, তুই এই সাধনা সম্পন্ন কর। বাবা, আমি 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 পারবো না। পারবো না মানে? তোর সেই রূপ যা আজ পর্যন্ত কেউ দেখেনি, তা আমি দেখেছি। সাধনা এক জন্মের ফল না রে। তুই নিশ্চিত কত জন্মে কোনো সাধক ছিলি? না বাবা, ওসব আপনার ভুল ধারণা। আমি পারবো না, ওসব আমার দ্বারা হবে না। এই বলে ভৈরব ঘরে ফিরে এলো। ঘরে এসে চুপ করে বসে রইল ভৈরব। হঠাৎ ভৈরবের মনে হলো পারবো না বলে সে সব কিছু থেকেই দূরে পালিয়েছে। একমাত্র সম্বল বাবাকে ছেড়েও সে চলে এসেছে। তাহলে সে পারবেটা কি? নিজের প্রতি খুব রাগ হলো ভৈরবের। ভৈরব কান্নায় ফেটে পড়ল।
খানিক পরে একটা কালো ধুতি পরে এসে উপস্থিত হলো ভৈরব। ভৈরবকে দেখে ভূষণবাবু খুব খুশি হলেন। বটগাছের সামনে আসনটায় তাকে বসতে বললেন। নে, এগুলো পড়ে নে। তারপরে একে একে তার সব রুদ্রাক্ষের মালা খুলে ভৈরবকে দিলেন। এগুলো আমার এতদিনের সাধনার ফল, আজ থেকে এসব তোর। এই বলে কিছু মন্ত্র শিখিয়ে দিলেন ভৈরবকে। তারপর ভৈরব আসনে বসে সেই মাথাটা সামনে রেখে মন্ত্র উচ্চারণ করতে লাগল। ধীরে ধীরে পরিবেশটা পৈশাচিক হয়ে উঠল। সেই নরমুণ্ডগুলো গোল হয়ে তার চারপাশে ঘুরতে লাগলো। পৈশাচিক হাসিতে কেঁপে উঠল চারিদিক। এইভাবেই ভৈরব সাধনা করতে লাগলো। পরদিন সকালে ভূষণবাবুর শরীর খুব খারাপ হয়ে ওঠে। তিনি দাওয়াতে মাদুর পেতে শুয়ে আছেন। ভৈরব তার পাশে বসে তার সেবা করছে। ভৈরব, আর একটি মাত্র কাজ বাকি আছে। কি কাজ বাবা? পিশাচ তোর আহ্বানে কাল সাড়া দিয়েছে, শুনেছিস তো তার হাসি। ওই পিশাচ তখনই তোর বশ মানবে যখন এই 3 নম্বর মৃতদেহটার আত্মা শান্তি পাবে। সে কিভাবে মুক্তি পাবে বাবা? আজ রাতে তোকে আবার একবার ওই শ্মশানে যেতে হবে। বটতলার ওই ঘটের জল ওর কবরে দিয়ে আসতে হবে, তবেই ও মুক্তি পাবে। ঠিক আছে, আমি তাই করব। তবে মনে রাখিস বাবা, ওই আত্মা কিন্তু তোর পিছু নেবে, ভয় দেখাবে। চলতে চলতে কখনো পেছনে ঘুরে তাকাবি না। আর ওই ঘটের জল বাইরেও একটুও পড়া চলবে না, না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। মাঝরাতে ভৈরব একাই বেরিয়ে পড়ল সেই শ্মশানের উদ্দেশ্যে। হাতে তার পেতলের ঘটি, তাতে সেই জল। অন্যদিকে না তাকিয়ে ভৈরব হেঁটে চলেছে। চারিদিকে নিঝুম অন্ধকার। চারিদিক থেকে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মাঝে মধ্যে 2-1টা শেয়ালের ডাক কানে আসছে। এমন সময় ভৈরবের মনে হলো কেউ যেন তার পিছু নিচ্ছে। একটু একটু করে ভয় করতে লাগলো ভৈরবের। সে হাঁটার গতি আরো বাড়ালো। চারিদিক থেকে ভৈরব শুনতে পেল এক ভৌতিক চিৎকার। তবুও ভৈরব ভয় পেল না। তার লক্ষ্য একেবারে স্থির। অবশেষে ভৈরব এসে পৌঁছল কবরের পাশে। বাবার শিখিয়ে দেওয়া মন্ত্রটা বলে ভৈরব ঘটির জলটা কবরে ঢালতে যাবে। এ কি আশ্চর্য কাণ্ড! তার হাত নড়ছে না, কেউ যেন তাকে টেনে নিয়ে চলে যেতে চাইছে। ভৈরব তার সমস্ত শক্তি প্রয়োগ করে যখন কিছুই করতে পারল না, সে মনে মনে বাবাকে ডাকতে লাগলো। যদি বাবার কানে তার কথাটা পৌঁছয়, বাবা যদি তার শক্তি দিয়ে ভৈরবকে রক্ষা করে। তখনই ভেসে এলো এক অট্টহাসি। একটা কালো ছায়া মূর্তি ভেসে এসে
সেই অশরীরীকে যেন টেনে নিয়ে চলে গেল। সাথে সাথে ভৈরব মুক্ত হয়ে গেল। সে কবরের মাটিতে জলটা ঢেলে দিল। সাথে সাথেই সব চুপ। ভৈরব খুব খুশি মনে বাড়ি ফিরতে লাগলো। ভৈরবের ডাকে ভূষণবাবু তার সর্বশক্তি দিয়ে তাকে বাঁচিয়েছে। আনন্দে বাড়ি ফিরে সে সব খুলে বলল ভূষণবাবুকে। সব শুনে ভূষণবাবু বললেন, কিন্তু বাবা, আমি তো কিছুই করিনি। কিন্তু বাবা, আমি তো আপনাকেই বাবা বাবা বলে ডাকলাম। একটু দাঁড়া, আমি দেখছি। এই বলে ভূষণবাবু চোখ বন্ধ করলেন। একটু পরে চোখ খুলে বললেন, তুই বাবা ডেকেছিস, তবে সে বাবা আমি নই, ওটা তোর বাবা। ভৈরব চমকে উঠল। তার মানে তার বাবা আর এই জগতে নেই। শোন ভৈরব, এই ক্ষমতার অপব্যবহার করবি না, আর শ্মশানে শ্মশানে গিয়ে এই শক্তির জাগরণ করতে থাকবি। তারপর থেকে আমি বছরের পর বছর শ্মশানে ঘুরে ঘুরে আমার আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তুলেছি। এই গাজীপুরের শ্মশান আমার 100তম শ্মশান। তবে আমার একটাই দুঃখ রয়ে গেল, আমি সাধক হবার পর আমার বাবা আমায় চিনতে পারলো না। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।